রাসপিয়া এবার মনে মনে বলে উঠল, আমি কি কিছু করেছি? ভাবতেই রাসপিয়া শুকনো ঢোক গেল। আবার কি করেছি আমি? এমনি ঝামেলা থেকে বাঁচার জন্য এখান থেকে পালাতে চাচ্ছে, আর সেই ঝামেলা পালাতে তো দিচ্ছেই না, উল্টো সেই সব ঝামেলাই একটার পর একটা ঘাড়ে চাপছে। আরপি রাসপিয়ার শুকনো মুখ দেখে হালকা করে হাসলো। সেদিনও ফরিস্তার সাথে এই মেয়েটাই ছিল, আর ওর একটা ডাকে এই মেয়ের মুখটা চুপসে গিয়েছে। মেয়ে জাতি তো এমন এই নরম ভীত হওয়া উচিত, তাই না? রাসপিয়ার পাশে ফরিস্তাকে আরপির মনে হলো হয়তো ভুল করে ওদের গ্রহতে চলে এসেছে। ওর এই একটা ডাকে এই মেয়ের মুখ শুকিয়ে গিয়েছে, কিন্তু ফরিস্তার ভিতরে নেই কোনো ভয়, ভীতি, উল্টো বিরক্ত নিয়ে ওদের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে। তা দেখে আরপি চোখ পাকিয়ে তাকিয়ে রাসপিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মেবি তোমার মোবাইলটা এখানে রয়ে গিয়েছে। এদিকে আরফির কথা রাসপিয়া ওর হাতের দিকে তাকালে দেখেই আসলেই ওর ফোনটা নেই। রাসপিয়া আরফির ইশারা অনুসরণ করে সামনে তাকিয়ে দেখতে পায় ডেস্কের ওপর ওর মোবাইলটা রেখে চলে যাচ্ছিল ও। এবার রাসপিয়া তড়িঘড়ি করে ফোনটা নিয়ে আরফির উদ্দেশ্যে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে ছুটে পরিস্তাকে নিয়ে মল থেকে বেরিয়ে যায়। রাসপিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আরফি বলে ওঠে, অদ্ভুত তো, এভাবে কেউ ধন্যবাদ দেয়? আরপির কথার উত্তরে দাজ বাঁকা হেসে আরপির কাঁধে হাত চাপড় দিয়ে বলে ওঠে, এই মেয়ে নিতান্তই ভদ্র, তাই অন্যত্র ধন্যবাদ পেয়েছিস। আর তোর ভাগ্য ভালো, এই মেয়ের জায়গায় ওই মেয়ে থাকলে ধন্যবাদ না পেয়ে একটা ফ্রিতে থাপ্পড় পেতি। তাজের কথার উত্তরে আরপি একটা জোরে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তা ঠিক বলেছিস, যেই ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। প্রতিটা মেয়ের জীবনে প্রথম শাড়ি পরাটা হয়তো মায়ের শাড়ি দিয়েই শুরু হয়। জীবনে একটা সময় নিজে অনেক অনেক শাড়ি হয়, কিন্তু মায়ের শাড়ি পরা যেই আনন্দ, সেটা হয়তো পৃথিবীর কোনো শাড়ির মাঝে পাওয়া যায় না। মায়ের শাড়ির মাঝে লুকিয়ে থাকে যেন মা একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণ হাজার দামি শাড়ি এনে দিতেও পারবে না। এই জন্যই হয়তো মায়ের শাড়ি পরার মতো আনন্দ পৃথিবীতে অন্য কোনো শাড়ি এনে দিতেই পারবে না। ফারজানা বেগম ফরিস্তাকে মন দিয়ে শাড়ি পরাতে ব্যস্ত, আর ফরিস্তা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করতে ব্যস্ত। ওর জীবনে প্রথম শাড়ি পরা মায়ের শাড়ি দিয়ে। ওর বুঝ হওয়ার পর থেকে সেদিন প্রথম ফারজানা বেগম ফরিস্তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, সেই দিন ফরিস্তার খুশি আকাশ ছুঁই ছুঁই ছিল। মায়ের লাল টুকটুকে শাড়ি পরে পুরো বাড়ি খুশিতে চক্কর কেটেছিল সেদিন। সেই খুশিটা ছিল কতটা না আনন্দদায়ক, ভাবতেই ফরিস্তার ঠোঁটের কোণে সুপ্ত হাসির রেখা ফুটে উঠল। আজ রাতে আদ্রিবার বার্থডে পার্টি। আদ্রিবা ফরিস্তা আর রাসিপিয়ার কাছে বায়না ধরে শাড়ি পরবে, ওর সাথে যেন ওরাও শাড়ি পরে। শাড়ি পরার কথা শুনে ফরিস্তার নাক মুখ কুঁচকে নাকচ করে দিতেও আদ্রিবার কান্না করে দেওয়ার মতো অবস্থা দেখে থেমে গিয়েছিল। ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের এরকম বাচ্চামিতে ফরিস্তার খুব হাসি পেল। আদ্রিবা কাঁদো কাঁদো হয়ে বারবার শাড়ি পরার রিকোয়েস্ট করে। আদ্রিবার এরকম রিকোয়েস্টে ফেলতে পারল না ফরিস্তা। যদিও ফরিস্তা শাড়ি পরতে তেমন একটা অভ্যস্ত না, তবু আদ্রিবার খুশির কথা চিন্তা করে শাড়ি পরতে রাজি হলো সে। ফরিস্তার ভাবনার মাঝে ফারজানা বেগম বলে উঠল, এই নে, হয়ে গিয়েছে, এবার তুই সেজে নে। শাড়ি পরানো শেষ করে বলে উঠল ফারজানা বেগম। ফরিস্তাও সম্মতি দিয়ে হালকা মেকআপ করে নিয়ে আয়নায় নিজেকে দেখতে দেখতে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা, আমায় কেমন লাগছে? ফারজানা বেগম ফরিস্তার থুতনিতে হাত রেখে বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আমার রাজকন্যা তো সব সময় খুব সুন্দর। ফারজানা বেগমের কথায় ফরিস্তা খুশিতে গদগদ হয়ে বলে উঠল, এবার চলো আম্মা, আদ্রিবা বারবার ফোন করছে, আর রাসপিয়াও প্রায় চলে এসেছে। এই বলে ফারজানা বেগমকে নিয়ে ছাদের দিকে চলল। বিশাল ছাদ জুড়ে রং বেরঙের আলোয় ঝলমল করছে। ফরিস্তা পুরো ছাদে চোখ বুলাতে আচমকা ওর ঠিক ওর পাশেই চোখ পড়ল। চোখটা যেতেই আচমকা স্তব্ধ হয়ে গেল। চোখে ভুল দেখছে ভেবে ফরিস্তা কয়েকবার চোখের পাতা ঝাপড়ে সামনে তাকালো। না, এবারও সে একই দেখছে। আর সেটা ক্লিয়ার হতেই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল ফরিস্তা। বিস্ময়ে হতবাক হয়ে ফরিস্তা বাম পাশে ওর থেকে কয়েক কদম দূরে তাজ আর আরপির দিকে তাকিয়ে রইল। আদ্রিবার বার্থডের কেকের পার্সেল এসে পড়েছে। ফোনটা পেয়ে আরপি তাজের উদ্দেশ্যে বলে উঠল, দোস্ত, তুই এখানে থাক, আমি পার্সেলটা আনার ব্যবস্থা করছি। এই বলে ছাদের দরজার কাছে এসে ফরিস্তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ফলে অস্পষ্ট সুরে আরাব বলে উঠল, তুমি? তখনই ফরিস্তা অবাকতা কাটিয়ে ভাবল, এদের যেই পাওয়ার, গুন্ডামি করতে এই জায়গায়ও ছাড়ল না।
ভাবতেই ফরিস্তা খ্যাক করে বলে উঠল, তা আপনাকে বলতে যাব কেন? ফরিস্তার খ্যাক করে ওঠায় আরবি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। ফরিস্তার খ্যাক করাতে আরবি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। না, কেউ দেখেনি। ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফরিস্তাকে কিছু বলতে যাবে, তখনই ফোনটা বেজে ওঠায় আরবি আর কথা না বাড়িয়ে নিচে চলে গেল। আর ফরিস্তা, সে তো আরবি যার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে সামনে এগোতে যাবে, তখনই বাম পাশ থেকে কানে ভেসে আসলো কারো কণ্ঠস্বর। তাজ ডেকে উঠল, এই মেয়ে। ফরিস্তার ডাক অনুসরণ করে বাম পাশে তাকাতেই তাজকে দেখে ভ্রু কুঁচকে গেল। ও তো আজ কিছুই করেনি, তাহলে ওকে এইভাবে ডাকছে কেন? এখানে ওর মাও আছে, এখন ভুলেও ওই লোকের আশেপাশে যাওয়া যাবে না। তাহলে দেখা যাবে রাগের মাথায় ওর সাথে একটা গন্ডগোল বাজিয়ে ফেলবে, তারপর মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জীবনে এত এত স্বপ্ন নিয়ে মাকে নিয়ে ফের ঢাকা পাড়ি জমিয়েছে। এই স্বপ্ন ভেঙে কিছুতেই সে চায় না ঢাকা ছেড়ে আবার চলে যেতে। তাই ফরিস্তা তাজকে ইগনোর করে সামনে পা বাড়াতে যাবে, তখনই তাজ ধমকের স্বরে বলে উঠল, এই মেয়ে, এই, এক পাও নড়বে না। যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো। কথাটা বলেই তাজ নিজেই ফরিস্তার কাছে এগিয়ে আসতে লাগলো। তাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ফরিস্তা আটকে উঠল। ভয়ার্ত চোখে ফরিস্তা ছাদে চোখ বুলালো ফারজানা বেগম কোথায় আছে সেটা দেখার জন্য। তখন দেখলো বেশ খানিকটা দূরে বসে ওর মা আর আমিনা বেগম গল্প করছে। সেটা দেখেই ফরিস্তা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কোনো রিস্ক নিতে চায় না, তাই তাজের কথা অমান্য করে তড়িঘড়ি করে ওখান থেকে চলে যেতে নেবে, তখনই তাজ তাড়াতাড়ি এসে ওর সামনে এসে দাঁড়ালো। হঠাৎ তাজকে সামনে দাঁড়াতে দেখে ঢোক গেল ফরিস্তা। এই লোকের যেই বাজঘাই গলা, সেই বাজঘাই গলা একটা ধমক দিলে ছাদে উপস্থিত থাকা সবার চোখ এদিকে এসে পড়বে। আর এতক্ষণ এই বজ্জার লোকে কথা না শুনে চলে যেতে নেওয়ার জন্য এখন এই বাজঘাই গলা একটা ধমক খাবে। ভাবতেই ফরিস্তা ঢোক গিলে বারবার আর চোখে তাকালো ফারজানা বেগমকে। ফারজানা বেগমকে পর্যবেক্ষণ করছে, যেন তার চোখ এদিকে না আসে। ফরিস্তাকে অবাক করে দিয়ে তাজ ধমক না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো? আমি তোমাকে দাঁতে বলার পরও তুমি চলে যেতে উদ্যোগ হলে? তাজের চিবানো কথায় ফরিস্তা ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, দেখুন, এখানে অনেক মানুষ আছে, প্লিজ সিনক্রেট করবেন না। কোনো কিছু পরোয়া না করা মেয়েটার আজ এমন ঘাবড়ানো মুখশ্রী দেখে অবাক হলো তাজ, কিন্তু সেটা বুঝতে না দিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, মানুষের ভয় দেখাচ্ছ তাজ চৌধুরীকে? কথার বৃষ্টি কথায় তর্ক বাড়ে, তাই ফরিস্তা আপাতত এখানেই তর্কের সমাপ্তি টানতে চাইছে। হঠাৎ চোখ তুলে কোমরে হাত দিয়ে তাজের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে দাঁতে বলছেন কেন? তাজ ফরিস্তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, চোখটা নিচের দিকে নামাও। তাজের এরকম কথায় ফরিস্তার এবার রাগ লাগলো। সেই কখন থেকে লোকটা ওকে জ্বালাতন করছে। ভাবতেই ফরিস্তার নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, কি বলতে চান সেটা সরাসরি বলবেন নাকি চলে যাব আমি? ফরিস্তার কথায় তাজ ফিচেল হেসে ফরিস্তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, পিঠের কাছে কালো বেল্টে কিছু একটা অংশ বেরিয়ে আছে। হঠাৎ তাজের কথা শ্রবণ হতে ফরিস্তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মুহূর্তের মাঝে মুখের ভাবভঙ্গি বদলে গেল। সামনে তাকিয়ে থাকা ব্যক্তিটির দিকে নাকের পাটা ফুলিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা মেয়েটার চোখ জোড়া পলকের মাঝে নিচু হয়ে গেল। হঠাৎ এক পশলা লজ্জারা আঁকড়ে ধরে ফর্সা গাল লাল আভা ছড়িয়ে পড়ল। এর জন্যই এই লোক চোখ নিচু করতে বলেছে, আর ও ভেবেছে এই লোকের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে দেখে ওকে চোখ নামাতে বলছে। তাই তো ফরিস্তা এই লোকের দিকে ইচ্ছে করে তাকিয়েছিল। ভাবতেই লজ্জায় কান দিয়ে গরম ধোয়া বের হইতে লাগলো ফরিস্তার। একটা ছেলের মুখে দ্বিধাহীন এমন কথা শুনতেই ফরিস্তা জমে বরফ হয়ে গেল। ফরিস্তা অনেক কষ্টে নিজেকে একটু সামলেই আঁচলটা টেনে কাঁধ জড়িয়ে দিতেই দিক বিদিক ভুলে ছুটে চলে গেল সেখান থেকে। হঠাৎ দৌড়ে ছুটে চলে যেতেই আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতে নিতেই কেউ হাত ধরে ফেললো। ফরিস্তা চোখ তুলে তাকালে অচেনা একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। এদিকে সাফওয়ান একটু তাড়া নিয়ে কোথাও যাচ্ছিল। তখনই আচমকা কেউ এসে হুট করে ওর বুকের সাথে ধাক্কা খেতেই হকচকিয়ে উঠল সাফওয়ান। যেই ব্যক্তিটি ধাক্কা খেয়েছে সে পড়ে যাওয়ার আগেই হাতটা আঁকড়ে ধরে সামনে তাকাতেই হার্টবিট থমকে গেল সাফওয়ানের। হঠাৎ হাত ধরে রাখা অধিকারী ব্যক্তিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ ওর বুকের ভেতর ধুকপুকিয়ে উঠল। নীল শাড়ি পরিহিত ফর্সা গোলগাল গড়নে মেয়েটাকে দেখে আচমকা সাফওয়ান অন্য কিছু অনুভব করলো। সাফওয়ানের মনে হলো ওর কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, এই, তুই প্রেমে পড়েছিস, তুই এই নীলপরীর প্রেমে পড়েছিস।
কথাটা শ্রাবণ হতে চমকে উঠল সাফওয়ান।